ছোটবেলা থেকেই থ্রিলার উপন্যাস বা গল্পের প্রতি ঝোঁক ছিল। পরীক্ষার আগের রাতে ক্লাসের বই রেখে থ্রিলার পড়তাম। কিন্তু এ তো দেখছি অতীতে পড়া সব কাল্পনিক থ্রিলার অতিক্রম করে বাস্তবে উঠে এসেছে। নাম তার মাহফুজ আলম ওরফে আবদুল্লাহ। 2024 এর স্বাধীনতা আন্দোলনের নেপথ্যের মাস্টারমাইন্ড, সমন্বয়কদের সমন্বয়ক। বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। পড়াশোনা ফরিদগঞ্জ মোল্লা গল্লাক মাদ্রাসায়। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ভর্তি হয়। পড়াকালীন সময়ে সাংবাদিকতা করেছে, লিখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও সমকালীন জনমত 11 থেকে 1921 নামক গবেষণাধর্মী বই। আরও কিছু প্রকাশনাও আছে। প্রচণ্ড মেধাবী মাহফুজ বর্তমান বিশ্ব রাজনীতিতে সমাজনীতি, সমাজ গঠন, ব্রিটিশ উপনিবেশ আন্দোলন, ব্রিটিশ ভারত বিভাজনের পর থেকে হওয়া বিভিন্ন রাজনৈতিক চুক্তি, সমঝোতা ও রাজনৈতিক মুভমেন্টগুলো সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন। ধারণা রাখেন দেশের প্রধান প্রধান রাজনৈতিক দল ও রাজনৈতিক নেতাদের মানসিক গঠন সম্পর্কেও। রাজনৈতিক ঘটনাগুলোর এনসাইক্লোপেডিক জ্ঞান যেমন তার রয়েছে, তেমনি রয়েছে আন্দোলন সফল বা ব্যর্থ কেন হয়েছে সে সম্পর্কেও অগাধ জ্ঞান। মাহফুজ কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়, তবে 2018 সালে ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল। তখন থেকেই বর্তমান তথাকথিত রাজনীতি এবং রাজনৈতিক দলকে বাইরে রেখে একটা নতুন ভিন্ন মাত্রার আন্দোলনের রূপরেখা প্রস্তুতিতে স্বপ্ন দেখা শুরু করে। উচ্চ আদালত যখন কোটা পুনর্বহাল করিয়েছিল, তখন মাহফুজ, আক্তার, নাহিদ, আসিফ, বাকের মজুমদার আন্দোলন নিয়ে আশাবাদী হয়ে ওঠে। পরে ব্যক্তিগত কারণে আক্তার সরে গেলে আন্দোলনের প্রধান মাস্টারমাইন্ড হয় মাহফুজ, আন্দোলনের ফ্রন্টিয়ার হয় নাহিদ, আসিফ আর প্রধান সংগঠক হন বাকের। মাহফুজ, নাহিদ, আসিফ, বাকের মিলে সিদ্ধান্ত নেয় গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে আন্দোলন পরিচালনা না করে নতুন নাম দেওয়ার। সবার সম্মতিতে জন্ম নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাহফুজ ছিলেন এর লিয়াজু কমিটির সমন্বয়ক। আন্দোলনের পুরোটা সময় জুড়ে খুব আশাবাদী ছিল মাহফুজ। আন্দোলনের বিভিন্ন নামকরণ, আন্দোলনের ভাষা, কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সর্বস্তরের মানুষকে এক করতে। সহজবোধ্য এবং অর্থপূর্ণ এই নামগুলো যেমন বাংলা ব্লকেড, মার্চ ফর জাস্টিস, কমপ্লিট শাটডাউন, রিমেম্বারিং দ্য হিরোজ, মার্চ টু ঢাকা, এগুলো তারই মস্তিষ্ক প্রসূত। ব্যতিক্রমী সব কৌশলে ছাত্রদের আন্দোলন পর্যায়ক্রমে ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয়। মাহফুজ আন্দোলনের বিভিন্ন গ্রুপকে একত্রে কাজ করতে 55 জন সমন্বয়ক নির্বাচন করেছিল। যদি নাহিদ, আসিফ, সাজিদ বা হাসনাতরা গ্রেফতার হয়, তাহলে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত লোক থাকবে। এই পরিকল্পনা থেকে এত সংখ্যক সমন্বয়ক করা। 10 জনকে আটক হলেও আরও 10 জন দাঁড়িয়ে যাবে। তারা আটক হলে পরবর্তী আর 10 জন, এভাবে চলবে যাতে আন্দোলনে কোনো ব্যাঘাত না ঘটে। সমন্বয় করা হয় নাই কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কাউকে, যাতে সরকার বিরোধী দলের আন্দোলন বলে এর মেরিট প্রশ্নবিদ্ধ করতে না পারে। মাহফুজ পর্দার আড়ালে থাকলেও শেষ রক্ষা হয় নাই। আগস্ট 1 বা 2 তারিখে সরকারের গোয়েন্দাদের একাধিক তালিকায় নাম আসে মাহফুজের। তবে ধরা পড়লেও আন্দোলন খবর ও প্রতিটি কর্ম পরিকল্পনা মাহফুজ পর্দার আড়ালে থাকলেও শেষ রক্ষা হয় নাই। আগস্ট 1 বা 2 তারিখের সরকারের গোয়েন্দাদের একাধিক তালিকায় নাম আসে মাহফুজের। তবে ধরা পড়লেও আন্দোলনের খবর ও প্রতিটি কর্ম পরিকল্পনা যেন ছড়িয়ে পড়ে সামাজিক, স্থানীয় আন্তর্জাতিক মিডিয়ায় সেই ব্যবস্থা করে রেখেছিল। যদিও রাষ্ট্রের সব গোয়েন্দা সংস্থার কাছ থেকে নিজেকে আড়ালে রেখে আন্দোলন পরিচালনা করে গেছেন এবং সফল করতে সক্ষম হয়েছে। আন্দোলন সময় শাহবাগের এক সমাবেশে মাহফুজ বলেছিল, আজকে আমরা শাহবাগে এসেছি, আগামী মাসে থাকবো গণভবনে। সেদিনের কথা সত্যিই প্রমাণিত করে ছেড়েছে। 5 আগস্ট গণভবন দখল নেয় ছাত্র জনতা। পতন হয় 15 বছর জঘন্য দুঃসাহসিক আওয়ামী সাম্রাজ্যের এক ইতিহাস তৈরি করে পালিয়ে যায় স্বৈরাচার হাসিনা। হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বড় ভূমিকা পালন করে মাহফুজ। উপস্থিত ছিল সেনাপ্রধান, রাষ্ট্রপতি, রাজনৈতিক দলের নেতাদের আলোচনার টেবিলে। বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী আহমদ ছফা ও ফরহাদ মাজারের কম্বিনেশনে তরুণ প্রজন্মের এক অগ্নিপিণ্ড। কিংবদন্তি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছে।